ডেঙ্গুতে প্রতিদিন হাজারের কম বা বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 10 জনের কম বা তারও বেশি। অথচ এই আক্রান্ত বা মৃত্যু যেন গা সওয়া হয়ে গেছে। কারো কোনো মাথা ব্যথা নেই, নেই কোনো জবাবদিহিতা। গত বছর স্মরণকালের সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর পরও চলতি বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখাই যায়নি। ডেঙ্গুতে প্রাণহানি কবে কমবে, নাকি এভাবেই চলবে বছরের পর বছর, যুগের পর যুগ? এসব প্রশ্নের উত্তর জানতে আমরা আজ এখন প্রকাশের বিষয় দিয়েছি এডিসের কাছে হার। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের স্টুডিওতে আছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং অনলাইনে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি একেবারে শুরুতেই ডাক্তার মুশতাক আপনার কাছে জানতে চাইব যে গত বছর তো স্মরণকালের আক্রান্ত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, এবারের ডেঙ্গু পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। যদি এ বিষয়ে আমি বেশ কথা বলেছি গত বছর, বছরও বলছি। গত বছরের তুলনায় সামগ্রিকভাবে রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটা কম, কিন্তু রোগী অনুপাতে মৃত্যুর যে হার গত বছর ছিল সর্বোচ্চ সারা পৃথিবীর ভিতরে, সেটা এবারও বহাল আছে। তো যতজন রোগী আমরা পাচ্ছি তার মধ্যে মৃত্যুর সংখ্যাটা এখনও আনুপাতিক হিসাবটা বেশি আছে। তো যেটা আমাদের দরকার, যে আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, আমরা মনে হয় বোঝাতে ব্যর্থ হচ্ছি আমাদের যারা নীতি নির্ধারক কর্তৃপক্ষ, যে ডেঙ্গুর মতো একটা জনস্বাস্থ্যের জন্য জরুরি সমস্যা, এটাকে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে করলে এটা কিন্তু আমরা পরিস্থিতির উন্নতি করতে পারবো না। যেমন হাসপাতালে যখন একজন রোগী রাব্বি সাহেবের কাছে যাবে, সেটা চিকিৎসা দেওয়ার দক্ষতা আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ডায়াগনস্টিক কাজ যারা করেন, মেডিকেল টেকনোলজিস্ট আছে, এবং যন্ত্রপাতি বা বিভিন্ন সরঞ্জামও খুব একটা অভাব নেই। কিন্তু আমাদের দরকার তো ডেঙ্গুর মৃত্যুটা কমানো। সেটা করতে গেলে আমাদের এই চিকিৎসা সেবাটাকে প্রাথমিক পর্যায়ে সহজলভ্য করতে হবে। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে শহরে, বড় বড় মেডিকেল কলেজ, হাসপাতালে, সেখানে আউটডোরে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়, ডায়াগনস্টিক সেবা দেওয়া হয়, আবার ইনডোরে মাধ্যমিক পর্যায়ে যাকে পর্যবেক্ষণে রাখা দরকার তাকে সেখানে রাখা হচ্ছে। আবার সবচাইতে জটিল এবং খারাপ রোগীকেও হাসপাতালটা আনতেই হচ্ছে, আমাদের বিশেষায়িত হাসপাতাল বা তৃতীয় পর্যায়ে হাসপাতাল। এইভাবে সব কিছু এক জায়গায় ভালো, এটা কেউ মনে করতে পারে তো ভালো, কিন্তু তো একজন প্রান্তিক মানুষ তো সেখানে আসতে পারছে না। শহরে বা গ্রামে, আপনার গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামোগুলো কিন্তু আছে, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, মাধ্যমিক পর্যায়ে জেলা হাসপাতালগুলো আছে, এবং প্রায় জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল আছে। সেখানে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে ডেঙ্গু রোগের শনাক্তর বিষয়টা কিন্তু নাই। যেখানে আছে সেখানে কিন্তু মৃত্যুহার কম, সেখান থেকে কোনো রোগী ঢাকা শহরে আসছে না। কিন্তু অধিকাংশ জায়গাতে নেই। অন্তত ডেঙ্গু পরীক্ষা করবার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা সেখানে থাকতে পারে, ল্যাবরেটরি নাও থাকতে পারে সেখানে। ল্যাবরেটরিটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থাকতে পারে। অর্থাৎ আমি বলছি যে চিকিৎসা সেবাটাকে যদি আমরা বিকেন্দ্রীকরণ করে, মানে একটা পিরামিডের মতো, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে সংখ্যায় অনেক বেশি, সেখানে ডেঙ্গু পরীক্ষার যে সরকারি ব্যবস্থা যেটা বড় বড় হাসপাতালে আছে সেটা যদি থাকে, তাহলে একজন রোগী যদি প্রথমেই শনাক্ত হয়ে যায় তাহলে সে সাবধান হয়ে যাবে যে আমার তো ডেঙ্গু হয়েছে। তার জ্বর কমে গেলেও একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী না বললে সে আর স্বাভাবিক কার্যক্রমে যাবে না। কিন্তু এখন তো সে শনাক্তই হচ্ছে না। যখন হঠাৎ করে তার রক্তচাপ কমে গিয়ে শকে চলে যাচ্ছে, সে তো বাসায় বসে রক্তচাপও মাপতে পারছে না। একজন প্রান্তিক মানুষ, নিম্ন আয়ের মানুষ বা ইভেন নিম্ন মধ্য আয়ের মানুষের তো সেটা ব্যবস্থাটা নেই। হ্যাঁ, ডেঙ্গির আগে দেখা গেছে গায়ে লাল লাল ছোপ হচ্ছে, যেটা রক্তপাতের, সেটা কিছুটা বোঝা যায় যে রক্তপাত হচ্ছে। তো এখন এই শকে মারা যাচ্ছে অধিকাংশ, সেটা বোঝা যাচ্ছে না। তাহলে ওই যে প্রান্তিক মানুষ শহরে হোক বা গ্রামে হোক, তার শরীর খারাপ হচ্ছে,
তার কিছুটা জ্বর হচ্ছে, আর কারো জ্বরও হচ্ছে না, কিন্তু সে ডেঙ্গু কিনা যদি তার হাতের কাছে থাকতো, যেভাবে কোভিডের সময় ছিল, পরীক্ষা করার ব্যবস্থা, যে রোগীর কাছে ডায়াগনস্টিক সেন্টার গিয়েছে, স্বাস্থ্যকর্মী গিয়েছে, রোগী আসতে হয়নি, তাহলে কিন্তু আমরা রোগীর সংখ্যা হয়তো অনেক আমরা বেশি পেতাম, কিন্তু মৃত্যুটা অনেক কমে যেত। এই বিকেন্দ্রীকরণ যদি আমরা করতে না পারি, একজন ইন্ডিভিজুয়াল রোগীর চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা যদি আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, এই ধরনের যে মানে আউটব্রেক বা মহামারী বা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব না। আমাদের সকল সক্ষমতা থাকার পরেও আমরা মৃত্যু হার কিন্তু কমাতে পারবো না। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার ফজলে রাব্বি, আপনার কাছে জানতে চাইবো যে স্যার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন, যে প্রান্তিক পর্যায়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, বা এই কারণে আসলে প্রাণহানি আমরা ঠেকাতে পারছি না। কিন্তু প্রাণহানি ঠেকাতে না পারার আরও একটি বড় কারণ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশ যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গাইডলাইন মানার যে ব্যাপারটি, এটি আসলে ঢাকা শহরের বাইরে অন্যান্য জেলাতে যখন নতুন কোনো চেঞ্জ হচ্ছে, তখনও কি আসলে মানানোর প্রবণতা আসলে কেমন আমরা দেখতে পাই? অন্যান্য বছরে কেমন দেখেছি, বা এবারও আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা? না, জি, ধন্যবাদ। আমি স্যারের সাথে একমত। একটা বিরাট জনগোষ্ঠী তো আসলে ডায়াগনোসিসের বাইরেই থেকে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত, চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, আমাদের 2001 সালে একটা বিরাট প্যানিক হয়েছিল, কিন্তু তারপর আমাদের ন্যাশনাল গাইডলাইনগুলো ডেভেলপ হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের সাথে মিল রেখে সেগুলো আপডেট হয়েছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার রিপোর্টে প্রশংসাও করেছে ডেঙ্গু ম্যানেজমেন্টে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা কিন্তু খুব ওয়েল পারফর্ম করে। কিন্তু তারপরেও হারটা আমাদের দেশে অন্য দেশের তুলনায় কেন বেশি? সেটার কারণ একটা হতে পারে আমাদের ডেঙ্গির যে ওয়ার্নিং সাইনগুলো আছে, এগুলো আমরা হয়তো ভালোভাবে ব্রিফই করতে পারছি না, যে কি কি ওয়ার্নিং সাইন হলে একজনকে অবশ্যই চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। যেমন তার যদি তীব্র পেটে ব্যথা হয়, অনেক বেশি বমি হতে থাকে, তীব্র অবসন্নতা হয়, মাথা ঘোরাতে থাকে, রক্তক্ষরণ শুরু হয়, তিনি যদি প্রেগনেন্ট হন, সিরিয়াস কোনো কোমরবিডিটি থাকে, ক্যান্সারের পেশেন্ট, ট্রান্সপ্লান্টের রোগী, কেমোথেরাপি পাচ্ছেন, এরকম যারা সিরিয়াস কোমরবিডিটি গ্রুপ, এবং বাচ্চাদের জন্য এইসব যে ওয়ার্নিং সাইনগুলো যখন থাকে, তখন যে তাকে আবার যেতে হয় সেটা অনেক সময় মিস হয়। এবং ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আমাদের ম্যানেজমেন্টে খুব বেশি গ্যাপ আছে যে তা না, তবে আমাদেরকে মনে রাখতে হবে এখন গত 2 বছরের ডেথ রিভিউ থেকে যেটা দেখা যাচ্ছে 22 এবং 23, যে আগে আমাদের ভেতরে যে ধারণা ছিল যে ডেঙ্গুতে রক্তক্ষরণে বেশি মারা যেত, আগে হয়তো মারা গিয়েছিল এক সময়, কিন্তু সেটা এখন রক্তক্ষরণের চেয়ে বরং শকে গিয়েই রোগীরা বেশি মারা যাচ্ছে। তাহলে শকের ম্যানেজমেন্ট করার জন্য আপনার একটা নির্দিষ্ট সময় আছে, যেটাকে আমরা একটা গোল্ডেন টাইম বলি, যে কারো যখন ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া যাচ্ছে সেটা নারী খুবই দ্রুত গতিতে চলছে বা বিপি অনেক বেশি কমে গিয়েছে, তাকে অনেক বেশি পরিমাণ ফ্লুইড খুব অল্প সময়ের ভিতর দিতে হয়। তাহলে তাকে যদি আপনি 1 থেকে 2 ঘন্টার ভিতরে ম্যানেজ করে ফেলতে পারেন, এইসব ক্ষেত্রে রিফ্র্যাক্টরি শক, মানে আবার শকে যাওয়ার প্রবণতা ডেঙ্গুতে খুবই কম থাকে। তাহলে সেই যে 1 থেকে 2 ঘন্টা গোল্ডেন টাইম, এইটাতে আমাদের যেটা হয়েছে, ডেঙ্গু তো সারা দেশে ছড়িয়ে পড়েছে। সো উপজেলা, জেলা হাসপাতালে আমার যে কলিগরা আছেন, তারা জানা সত্ত্বেও বিভিন্ন কারণে কনফিডেন্স পাচ্ছেন না তাকে চিকিৎসা করার, যে যদি রোগী মারা যায় আমার কি হবে, হাসপাতালে কি হবে। এই কনফিডেন্সটা, এটা আস্থার জায়গা 2 পাশ থেকেই আসতে হবে। একটা হলো আমরা যারা চিকিৎসা সেবা দেই তাদেরকে সাহস করে চিকিৎসা দিতে হবে তার ওই জায়গায়। কারণ আমি যদি একজন রোগীর বিপি কম পাই, তাকে একটা স্যালাইন আমি লাগায় দিয়ে আমি অ্যাম্বুলেন্সে তুলে দিলাম জামালপুর থেকে, মাদারীপুর থেকে, তাহলে পথেই তার গোল্ডেন আওয়ারটা নষ্ট হয়ে গেল। সো আমার একটা ছোট সিবিসি করা থাকলেই কিন্তু আমি তার শকটা ম্যানেজ করতে পারতাম। তাহলে সাহসটা আমাদের হেলথ কলিগদেরকেও নিতে হবে, আবার জনসাধারণকেও বুঝতে হবে যে আমরা কিন্তু মৃত্যুর চিকিৎসা করি না, আমরা রোগের চিকিৎসা করি। তাহলে আমাদের উপরে ট্রাস্ট রেখে তাকে ওই সেবার সুযোগটাও দিতে হবে, এবং তারপরেই আপনি বুঝতে পারবেন যে এই যে গ্যাপটা দূর করা সম্ভব। কিন্তু সেটি ব্যত্যয় ঘটছে। সুতরাং রেফারেল কিন্তু সমাধান না, শকের পেশেন্টকে রেফার না করে যেখানে যিনি যখন শকের রোগী পেয়েছেন সেখানেই ম্যানেজ করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। ডাক্তার শাহাদাত হোসেন, আপনার কাছে জানবো যে আপনি নিজেও পেশায় একজন চিকিৎসক,
আপনি জনপ্রতিনিধি হয়েছেন খুবই সম্প্রতি, মানে আপনি দায়িত্ব নেবার পরে মশক নিধনে সবচেয়ে বড় সমস্যাগুলো চট্টগ্রামে কি দেখেছেন বা চট্টগ্রাম সিটিতে কি দেখেছেন? জি, ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমি শপথ নেওয়ার পরে 5 তারিখ থেকে আমি দায়িত্ব নিয়েছি চট্টগ্রামে। তো মশক নিধনের জন্য বিশেষ করে এডিস মশার যে লার্ভা গুলো ধ্বংস করার জন্য অ্যাজ ওয়েল এজ এই যে গণসচেতনতা বৃদ্ধির জন্য আমি প্রচুর পরিমাণে কাজ করেছি। বিভিন্ন ওয়ার্ডে আমি নিজে গিয়েছি এবং আমাদের যে হেলথ অফিসাররা আছে এবং আমাদের হেলথ কর্মীরা আছে তারাও কাজ করছে। এবং ইভেন আমাদের যে অনেক কমিউনিটি ক্লিনিক আছে বিভিন্ন ওয়ার্ডে, সেখানে তাদেরকেও অ্যাকর্ডিংলি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং আমরা একটা বিশেষায়িত হসপিটালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার হিসেবে ঘোষণা করেছি। এবং সেখানে আপনারা জানেন যে NS1 অ্যান্টিজেন সে টেস্টটা আমরা ফ্রি করে দিচ্ছি এবং কমপ্লিট ব্লাড কাউন্ট সহ। অ্যাজ ওয়েল এজ সেখানে আমি 10টা বিশেষায়িত বেড রেখেছি, যদি ডেঙ্গু শক সিনড্রোম কিংবা সিভিয়ার কেসে যারা সেখানে ভর্তি হতে চায় তারা সেখানে ভর্তি হতে পারছে। এবং যেটা ডেঙ্গুতে যেটা সবচেয়ে বেশি, যেটা চিকিৎসা তো আছে, পাশাপাশি আমার মনে হয় প্রিভেনশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং ওই লাইনে আমি আসলে কাজ করছি। আমি ইনফ্যাক্ট প্রতিটি জায়গায় সেই জায়গায় কাজ করছি এবং ডাক্তারদের সাথে আমি মিটিং করেছি, বিশেষায়িত যে ডক্টরগুলো, বিশেষজ্ঞ ডক্টরদের সাথে আমি কথা বলেছি, তাদের মাধ্যমে সেমিনার করেছি। এবং আমার চট্টগ্রামে গত 2 সপ্তাহে মর্টালিটি রেট অলমোস্ট 0 বললেই চলে আর কি। এবং আমাদের ইনফ্যাক্ট এখন যে মশাগুলো দেখা যাচ্ছে সেটা কিউলেক্স মশা, সেটা এডিস মশার চাইতেও কিউলেক্স মশাগুলো বাড়ছে এবং আমার মনে হয় এই শীতকালে 2 মাসে কিউলেক্স মশাগুলো বাড়তে থাকবে। সো আমরা আসলে মস্কুইটো যে স্প্রেগুলো গতানুগতিক ধারা যেগুলো আমরা ব্যবহার করি, আমি সেগুলো তো চেঞ্জ আনার চেষ্টা করছি। একটা রিচার্জ একটা প্রোডাক্ট আমরা অলরেডি মস্কোবান সলিউশন সেটা আমরা ব্যবহার করছি, এতে করে আমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছি। আমি আরও কিছু মশার যে নতুন স্প্রে অথবা সলিউশন সেগুলো আমরা একের পর এক আমরা ব্যবহার করতে চেষ্টা করছি, যাতে করে মশার যে অ্যাডাপটিভ যে চেঞ্জেস সেই জায়গা থেকে আমরা মোটামুটিভাবে তাদের যাতে রেজিস্ট্যান্ট ডেভেলপ না করে সেজন্য আমরা বিভিন্ন মাত্রায় আমাদের এই কাজগুলো করছি। তো আজকেও আমি একটা ওয়ার্ডে গিয়েছি, সেখানেও আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে, আমি নিজে মসকিটো আমরা ফগার মেশিন দিয়ে স্প্রে করছি। তো এইভাবে আমি গণসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি এবং আমি নিজেই মনিটরিং করছি ওভারঅল সমস্ত স্বাস্থ্যকর্মী অ্যাজ ওয়েল এজ যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে যারা এই কাজগুলো করছে। তো যে জিনিসটা আসলে এটা দরকার, যে আমি মনে করি যে এই যে আপনার ডেঙ্গুর ক্ষেত্রে যে এখানে সেরোটাইপের পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু ভিন্ন মাত্রায় যে আপনার ডেঙ্গুর বিভিন্ন ধরন পরিবর্তন হচ্ছে। এখন যেটা অনেক সময় কসমোপলিটন টাইপের ডেঙ্গু হয়তো আমরা পাই, যেগুলিতে হঠাৎ করে রোগী খারাপ হয়ে যায়। কাজে এইগুলো আমরা হয়তো বা বিভিন্নভাবে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আছেন তারা সেভাবে তাদেরকে চিকিৎসা দিয়ে হয়তো বা ভালো দিকে নিয়ে যেতে পারে। তো আশার দিক হচ্ছে গত 2 সপ্তাহে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পরিবর্তন হয়েছে। আপনার কাছে আবারও আসবো। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডাক্তার মুশতাক, আপনার কাছে জানতে চাই যে চিকিৎসকদের যে ব্যাপারটি আপনি বলছিলেন এবং চিকিৎসা নেবার যে কতদূর পর্যন্ত আমি ডেঙ্গুর চিকিৎসা আসলে দিতে পারছি বা পরীক্ষা নিরীক্ষা, কিন্তু তারও আগে চিকিৎসকদের ওপরে বা এই স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমানোর জন্য আরও কোন কোন বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত, যেটি আমরা আসলে বারবার ফেল করছি? হ্যাঁ, এ ধরনের একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে গেলে সমন্বিত পদক্ষেপ দরকার। যেমন এখানে মশা নিয়ন্ত্রণ, সোজা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এটা সম্পর্কিত। শুধুমাত্র পানির পাত্রটা মানে উল্টিয়ে ফেলাটাই এটা সমাধান না। তাহলে এই যে কমিউনিটি ভিত্তিক যে কাজগুলো, অবশ্য ডক্টর শাহাদাত বিস্তারিত বলেননি যে তারা কমিউনিটিতে কীভাবে কাজ করছেন। সচেতনতা মানে আমি প্রচার করলাম সেটাতে কিন্তু মানুষ সচেতন আছে, কিন্তু এটা হলো হাতে কাজ, মানে হাতে কাজ দেওয়া আর কি। মানুষ নিজে হাতে কাজটা করবে, বিশেষজ্ঞদের সাথে কীরকম কাজ হতে পারে আমি একটা উদাহরণ দিই। ধরুন যারা স্বেচ্ছাসেবক তারা একজন বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ বা নগর পরিকল্পনাবিদ, যারা পরিবেশ, তাদেরকে নিয়ে
বা তাদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা হাসপাতাল থেকে তথ্য নেবে যে কোন জায়গায় রোগী আছে, একাধিক রোগী আছে, সেই বাড়িতে তারা যাবে, সেখানে তারা আরও নতুন রোগী খুঁজবে, শরীর খারাপ হলে তার নমুনাটা নেবে পরীক্ষার জন্য, আর মশার উৎপত্তিস্থল আছে কি না সেটা তারা খুঁজবে, এবং 1 কিলোমিটার ব্যাসার্ধে পুরো সমস্ত বাড়িতে গিয়ে তারা রোগী খুঁজবে, মশা খুঁজবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেটা হাতে কলমে করে স্থানীয় বাসিন্দার সাথে কাজ করবে। আর রোগী বা যার শরীরটা খারাপ আছে তার নমুনাটা নেবে, রক্ত নিয়ে তাকে পরীক্ষা করা হবে। এইভাবে যে নিবিড়ভাবে আমরা একসাথে মশা শনাক্ত করা, রোগী শনাক্ত করা, পরিচ্ছন্নতা অভিযান করা, এগুলো যদি একসাথে আমরা করি তাহলে কিন্তু আমরা নিরাপদ করতে পারবো। এবং আপনি যে আইডিয়াল ব্যবস্থাপনার কথা বলছেন সেটি কখনো হয়েছে কি স্যার এইভাবে? আমাদের পাশে কলকাতা শহরে সেটা হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক শহরের কথা বাদ দিলে আমাদের চেয়ে তারা একটু উন্নত, কিন্তু আমাদের মতো একই জলবায়ু সম্পন্ন যে ভারতের যে বিশেষ করে কলকাতা এবং এর পাশে অন্যান্য শহর তারা করেছে, তারা পারলে আমরা কেন পারবো না? এই বিজ্ঞানটা তো আমাদের অজানা না। দরকার হচ্ছে লেগে থেকে বছরের পর বছর কাজ করা। যদি আমরা কয়েক বছর কাজ করি তাহলে পরিস্থিতি উন্নতি হবে এবং সেটাকে বজায় রাখার জন্য কাজ করতে হবে। ধরুন আমি মশামুক্ত করলাম, তারপরে আমি আর কোনো কাজ করলাম, তাহলে মশা তো আবার হবে। কাজেই ওই যেই ব্যবস্থায় আমরা সমন্বিতভাবে কাজটা করব, সেটাকে যদি সফল হই আমরা, ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। স্যার, আমি একটি সম্পর্ক প্রশ্ন করি যে এই যে সমন্বয়হীনতা, যতগুলো পক্ষ এখানে স্বাস্থ্য অধিদপ্তর বা বিভাগ, তারপরে গণপূর্ত বা আরও যারা আসলে আছে, সিটি কর্পোরেশন, মানে কার কাজটা একটু ভালো আপনার কাছে মনে হয়েছে যে না ওনারা দায়িত্বটা ঠিক মতো পালন করছেন? না, এটা তো পরিমাপ করা সম্ভব না। আমি তো ফলাফল দেখব। আমি তো যে আমার কাজের ফলাফল কি, ডেঙ্গু রোগী কমে গেছে, ডেঙ্গুর মৃত্যু হার কমে গেছে, কমছে না তো স্যার? হ্যাঁ, বা মশার কমে গেছে, তাহলে আমি এখানে তো আলাদাভাবে কাউকে, যেমন আমি বলছি উনি একজন চিকিৎসক প্রখ্যাত, ওনার কাছে রোগী গেলে রোগী ভালো হচ্ছে, কিন্তু ওনার কাছে রোগী আসার আগে যে কাজগুলো আছে সেটা না করলে মৃত্যু হার কমাবার জন্য ওনাকে তো দায়ী করতে পারবো না আমি। কারণ প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এগুলো মিলিয়ে তো উনি টারশিয়ারি হাসপাতালে কাজ করছেন, অথবা এমন শেষ মুহূর্তে রোগী আসছে যাকে খুব একটা কিছু করা সম্ভব হচ্ছে না। তাহলে এর জন্য আমি ওনাকে ধরবো নাকি যার মানে সিটি কর্পোরেশনকে যারা মশা নিয়ন্ত্রণে কাজ করছেন তাকে ধরবো? কাজে এটা অ্যাজ এ হোল বলতে পারে যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধরবো, তাদেরকে ধরা উচিত যারা নীতি নির্ধারক আছে। স্যার, আমি আসবো। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার ফজলে রবি চৌধুরী, আমি একটা খুব ক্লিনিক্যাল ইস্যু আপনার কাছে জানতে চাই যে আক্রান্ত হয়েছে প্রায় 87,000 এবং মারা গেছে 461। পুরুষের আক্রান্তের শতাংশ 63, কিন্তু মৃত্যুহারে আমরা দেখছি যে নারী পুরুষ সমান। মানে এই ব্যাখ্যাটি কেমন, বা কেন নারীরা বেশি মারা যাচ্ছে? পুরুষের আক্রান্তের সংখ্যা বেশি, কারণ হলো এটা মশার সংস্পর্শে আসা, জি, আউটডোর অ্যাক্টিভিটিস যেহেতু পুরুষের বেশি আসে। আর নারীদের মৃত্যুর হার কেন বেশি, এটা আমাদের খুব ভালো গবেষণা আছে অলরেডি, যে বাংলাদেশ সহ বাংলাদেশের মতো অনেক দেশেই এখনো কিন্তু নারীরা চিকিৎসা পাবার ক্ষেত্রে অ্যাক্সেস টু হেলথে কিন্তু এখনো অবহেলিত থাকেন। এটাই কারণ, এবং এটা একটা প্রমাণিত কারণ। বেশ কয়েকটা ভালো স্টাডিজ এন্ড পেপারস আছে যা নিপসন থেকে। কিন্তু শারীরিক বৈশিষ্ট্যগত কোনো বিষয় বা দুর্বলতা এরকম কোনো না, এরকম নারী পুরুষের ডেঙ্গির ক্ষেত্রে কোনো ভেদাভেদের ব্যাপার নেই। ডেঙ্গুর ক্ষেত্রে বলা হয় যে যাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা দুর্বল অপেক্ষাকৃত, তারা ভালনারেবল বেশি হন। সেক্ষেত্রে শিশুরা ভালনারেবল বেশি, এবং 65 বছরের ঊর্ধ্বে যারা, তারা ভালনারেবল বেশি। কিন্তু আমরা দেখছি যে 51 বছরের পরে তুলনামূলক মৃত্যুহার আসলে কম। মৃত্যুর পরিসংখ্যানে আমরা দেখছি, বা আক্রান্ত যাই বলি না কেন, 21 থেকে 35। মানে এটি কেন? এটা হলো কেসের নাম্বার অনেক বেশি, যার কারণে মৃত্যুর এই ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট না এজ ওয়াইজ, এখনো এজ টালি ওয়াইজ, যেহেতু বেশি আক্রান্ত হয়েছে মৃত্যুর হার, এজন্য মৃত্যুর সংখ্যাটা ওখানে বেশি দেখা যাচ্ছে, বাট এটা কোনো সিগনিফিক্যান্ট পার্থক্য। এমনও হতে পারে যে বয়স্ক মানুষ বাইরে কম বের হচ্ছে, এটিও তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের প্রেক্ষাপটে তো হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, জগিং এর সুযোগ কম, ওনারা বাইরে যান, তরুণ এবং যুবকরা আসলে করছে আর কি। আমি আসবো আপনার কাছে, ডাক্তার শাহাদাত হোসেন, আপনার কাছে জানবো যে যুগ যুগ ধরে আমরা আসলে ডেঙ্গুর মানে মূল দায়, ডেঙ্গুর ক্ষেত্রে আমরা মূল দায় আসলে সিটি কর্পোরেশনকেই দিয়ে থাকি। আপনি দেখবেন যে গণমাধ্যমে খবর পেলেও চট্টগ্রামের পরিস্থিতি বলেন, ঢাকা, উত্তর, দক্ষিণ, যাই বলি না কেন, এই যে ওষুধের কার্যকারিতা না থাকা বা এমন ওষুধ কেনা যেটি দিয়ে আসলে মশা আসলে মরছে না,
সেক্ষেত্রে আপনি আসার পর নতুন কোনো ওষুধ বা নতুন কোনো পদ্ধতি এরকম নতুন কিছু নিয়ে আসলে আপনি কাজ করছেন কিনা বা শুরু করেছেন কিনা? না, এটাই বলছিলাম আমি আপনাদের। আসলে মুস্তাক সাহেব হয়তো আমার কথা বুঝতে পারেনি। আমি ডেঙ্গুর যেটা প্রিভেনশন যেটা বলেছে প্রতিরোধ, সেটা গণসচেতনতা বলতে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে উনি যে বলেছে যে যেখানে আমরা পেয়েছি একটা রোগী হয়তো বা পেয়েছে তার 1 কিলোমিটার বেসের মধ্যে আমরা সেখানে স্প্রেইং থেকে শুরু করে, সেখানে মনিটরিং থেকে শুরু করে, সেখানে তাদের এক্সাম থেকে শুরু করে সবই আমরা করেছি। এবং শুধু এটা নয় যে আমরা বাসায় গিয়ে যেখানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে ফাইন করেছে, পানিশমেন্টের আওতায় এনেছে। কাজে শুধু আইন শুধু রাখলে হবে না, আইনের এগুলো আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। সেগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা করেছি এবং বেশ কয়েকটি জায়গা আমরা সেটা করেছি। কাজে আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা যেটা বলতে চেষ্টা করেছি যে স্বচ্ছ পানিতে যেহেতু ম্যাক্সিমাম ডেঙ্গি মশা হচ্ছে, সেজন্য ডাবের খোসা থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে টপ থেকে শুরু করে অ্যাসিড পানি থেকে শুরু করে বাকেট থেকে শুরু করে, যাতে করে যেসব জায়গায় হতে পারে এবং সে নালা নর্দমা পরিষ্কার থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আমরা আমাদের যে লিফলেট সেটা এবং পাশাপাশি আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমরা যে তৃতীয় সর্বোচ্চ সিটি কর্পোরেশন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আমরা সবসময় দেখেছি যে দক্ষিণ সিটি, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত বা মৃত্যুর দিক থেকে চট্টগ্রাম সবসময় তৃতীয়, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পরিবর্তন খুব একটা আসলে হয়নি। ওই তৃতীয় অবস্থানে কিন্তু চট্টগ্রাম আছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা ছিল বাট এটাই বলছি যে লাস্ট 10 days আমাদের এখানে কিন্তু মর্টালিটি রেট 0, আপনি হয়তো দেখতে পারেন। জি, আমাদের এখানে আপনি যদি পরিসংখ্যান দেখেন লাস্ট 10 days-এ কিন্তু চট্টগ্রাম শহরের মর্টালিটি রেট অলমোস্ট 0। এবং এইটা আমি বলছিলাম যে আপনার গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ আপনার তো পরবর্তীতে যে স্টেজে যাচ্ছে সেটাতে হয়তোবা অনেকেই ধরেন জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে, অনেকে হয়তোবা তারা ডাক্তারের কাছে আসছে, অনেকে ডাক্তারের কাছে আসছে না, এবং হয়তোবা তাদের শক সিনড্রোম হয়ে লাস্ট স্টেজে যখন আসে ডাক্তার সেটা কিছু করতে পারছে না। তো ওই জায়গার চাইতে আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে জোর দিতে হবে সেটা হচ্ছে গণসচেতনতা, প্রিভেনশন। এই প্রিভেন্টিভ মেজার্সগুলো আমরা যদি নিতে পারি তাহলে হয়তোবা আলটিমেটলি আমরা এই ডেঙ্গির প্রকোপ থেকে আমরা করতে। আরেকটা জিনিস আপনি বলেছেন ওষুধের কথা, এটা একদম 100% কারেক্ট। আমরা বেশ কিছু ওষুধ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু টেস্ট করি। আমরা এখানে অনেক খাল আছে, খালের আশেপাশে বিভিন্ন ধরনের লার্ভা তারা এখানে জন্মে নেয়, তো সেখানে আমরা বিভিন্ন টাইপের মশার ওষুধ দিয়ে স্প্রে করেছি। এক টাইপের ওষুধ হয়তো বা খুব বেশি কাজ করছে আর একটা কাজ করছে না। তো আমরা যেটা রিচার্জ যে প্রোডাক্ট আমরা পেয়েছি, আমরা আগেও বলেছি যে মাস্কাবান একটা সলিউশন আমরা পেয়েছি যেটা আসলে খুব ভালো কাজ করছে। এরপরও আমরা এখানে আরেকটা ওষুধ সেনা সংস্থা তারা আমাদের কাছে এসেছে, এই ওষুধটিও তারা বলছে ওষুধটা আমরা নিচ্ছি, আমরা কম্পারেটিভ স্টাডি করছি। কাজে আমরা শুধু যে ওষুধ মারছি এটা না, আমরা কিন্তু স্টাডি করছি এবং রিসার্চ কিছু প্রোডাক্ট আমরা আনার চেষ্টা করছি যেগুলো দিয়ে আমরা এর বাইরে গিয়ে যে মশাকে যাতে কিল করা যায়, এডিস মশার লার্ভা ধ্বংস করা যায়, এবং যেগুলো মানে মশা যেগুলো আছে উড়ন্ত মশা সেগুলোকেও যাতে মারা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডাক্তার মুশতাক, আপনার কাছে জানবো যে ডেথ রিভিউয়ের কথা আমরা শুনি, আমরা গণমাধ্যমে অনেকবার প্রতিবেদন করারও চেষ্টা করেছি। যেহেতু গত বছর স্মরণকালের সর্বোচ্চ আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিল, সেই ফলাফল কি আমরা আসলে পেয়েছি কিনা বা আপনারা আসলে পেয়েছেন কিনা? আমরা হয়তো পরামর্শ অনেকভাবে আসলে দিচ্ছি, কিন্তু সেটি পেলে আমাদের কি বেনিফিট হতো? ডেথ রিভিউ যেটা একটা ভ্রান্ত নীতি ছিল, যেটা আমরা সমালোচনা করেছি যে শাক দিয়ে মাছ ঢাকার জন্য, যে যখন হাসপাতালে একজন রোগী মৃত্যুবরণ করে, সেটা ডেঙ্গি হোক বা যে, সেটা হাসপাতালে যারা বিশেষজ্ঞ আছেন, চিকিৎসক আছেন, তারাই সেটা করবেন। কিন্তু ডেঙ্গুতে যখন বা এর আগে মৃত্যুর সংখ্যা বেশি হয়ে গেছিল, এটা অভিযোগ আছে, তৎকালীন সময়ে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা ডেথ রিভিউ করা ছাড়া মৃত্যুর কথা বলা যাবে না, এরকম একটা অলিখিত নিয়ম ছিল।
এবং সেটা প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল আইডিসিআরকে, কিন্তু তারা সেটা যেটা পালন করতে না পারে সেটা আরেকটা নির্দেশনা দেওয়া হতো যে আপনারা এটা নিয়ে নাড়াচাড়া করা দরকার নেই। পরবর্তী পর্যায়ে এই আইডিসিআর কর্তৃপক্ষ বিরক্ত হয়েছে, তাদের নামে অভিযোগ আসছে, এই জিনিসটা ডিজি হেলথের কাছে চলে যায়, সিরিসিকে দেয়া হলো, সিরিসি এবং মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। জি, সর্বশেষ যেটা আমি জানি গত বছরে যে তারা কিছুটা রিভিউ তারা পর্যালোচনা করেছে। এটা তো যে ফাইলগুলো আসে সেটা পর্যালোচনা করলে পাওয়া যায়, এবং পরে সিদ্ধান্ত নিয়েছে যে যেই হাসপাতালে মৃত্যুবরণ করছে তারাই করবে, এবং স্বাস্থ্য অধিদপ্তর সবগুলো মিলিয়ে তারা দেখবে কোথায় প্রবণতা বেশি বা যেটা রোগতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করার কথা। তো সেটা তো আমাদের অবশ্যই দরকার, যে তাহলে অন্তত মানে একটা তো রোগতাত্ত্বিক কারণ খুঁজতে পারি যে কবে তিনি আক্রান্ত হলেন, কবে শনাক্ত হলেন, কবে হাসপাতালে ভর্তি হলেন, কবে তিনি মৃত্যুবরণ করলেন, এবং রোগীর যে স্টেজ অনুযায়ী কবে আসলো। আরেকটা হচ্ছে যে ক্লিনিক্যাল যে সেবাগুলো যেগুলো ডক্টর রাব্বি সাহেবরা দিয়ে থাকেন, সেই ক্লিনিক্যাল সেবা যখন পাওয়ার কথা তখন পেয়েছে কিনা, কেন দেরি হলো বা কোনো ঘাটতি আছে কিনা, তাহলে সেগুলো তারা কারেকশন করার চেষ্টা, এটা কিন্তু প্রতিদিনই করতে হয়। এটা আমি জমিয়ে রাখলাম 6 মাস পরে, এই বছরটা আরেক বছরে আমি ফলাফল নেব, সেটা কাজেই এই রিভিউটা কেন্দ্রীভূত করে বাকিদেরকে রিভিউ করার থেকে নিবৃত্ত করার কোনো প্রয়োজন নেই। যে হাসপাতালে রোগী মৃত্যুবরণ করছে সেখানে সঙ্গে সঙ্গে এটা করা দরকার। সেটা নিয়ে তারা আমার মনে হয় যারা চিকিৎসক বিশেষজ্ঞ তারা নিজেরা সেমিনার করে, এবং বহু জায়গায় সকালবেলায় তারা সেমিনারটা করে বা ওয়ার্ডে আসার আগে সেখানে এগুলো আলোচনা হয়। যারা ইন্টার্নি ডক্টর বা যারা প্রশিক্ষণার্থী চিকিৎসক কিংবা যারা কনিষ্ঠ চিকিৎসক, যারা এফসিপিএস ফার্স্ট পার্ট করে সেকেন্ড পার্ট করছে, তারা এগুলো পর্যালোচনা করে ফলাফলগুলো তারা প্রতিদিন ক্লিনিক্যাল মিটিংয়ে দেওয়ার কথা। তাহলে সেখান থেকে এটাকে একটা দীর্ঘদিন ধরে চলে আসা প্রক্রিয়া, এটা তো কোনো মানে ঢাকঢোল পিটিয়ে করার বিষয় না, এটা একটা আমাদের নিয়মিত কার্যক্রম। এটাকে ব্যত্যয় ঘটিয়ে নির্দেশ জারি করা হয়েছিল যে একমাত্র কেন্দ্রীয়ভাবে করা হবে, এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় সেটা আবার চলে গেছে, যার যার জায়গায় করবে। এবং সেখান থেকে অবশ্যই যে এই গবেষণার কথা ডক্টর রাব্বি বলেছেন, বা গবেষণা ফলাফল জার্নালে প্রকাশ করার আগেই, কারণ জার্নালে প্রকাশ করতে গেলে গবেষণার ফলাফল বেশ সময় লাগে, কিন্তু রিয়েল টাইম যখন প্রতিদিনের যেই ঘটনা সেটা সপ্তাহে একবার ক্লিনিক্যাল মিটিংয়ে যদি উপস্থাপনা করা যায়, এবং প্রয়োজনে সেটা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও ঊর্ধ্বতন জায়গায় একাডেমিক জায়গায় নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে নেওয়া যেতে পারে, যে ব্যতিক্রম কিছু পাওয়া যায়, তাহলে এই সমাধান করবার জন্যে আমাদের কাজটা করা দরকার। তবে আমি আবারও বলছি যে এটা হচ্ছে একটা রোগীকে চিকিৎসা করার যে দক্ষতা সেইটার কেন্দ্রিক, কিন্তু আমাদের দরকার সামষ্টিকভাবে কমিউনিটিতে ডেঙ্গি রোগী শনাক্ত করে সেটা তাদেরকে পর্যবেক্ষণ করা, তাকে স্বাস্থ্যসেবা দেওয়া, যেন ওই ক্রিটিক্যাল অবস্থা তাকে আসতে না হয়। সেই কাজগুলো কিন্তু হাসপাতালের বাইরে করতে হবে সামষ্টিকভাবে। আর যখন সে হাসপাতালে আসবে তখন অবশ্যই একজন রোগীকে সিঙ্গেল চিকিৎসা দেওয়ার বিষয়ে যে দক্ষতা, যেই আমাদের ঘাটতি পূরণ, সেটা করতেই হবে। সেটা আমি কখনো অস্বীকার করছি না। তারও আগে প্রয়োজন, আগে আসলে এটিকে বন্ধ করে দেয়া। নাহলে মৃত্যু কিন্তু আমরা কমাতে পারছি না। স্যার আপনার কাছে আবারও আসবো। দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার ফজলে রাব্বি আপনার কাছে জানবো যে স্যার যেটি বলছেন যে এটি প্রতিদিনের কালচারের বিষয়, যেটিকে আমরা কেন্দ্রীভূত বলি বা থামিয়ে দেয়া নানা রকম ঘটনা ঘটাচ্ছি। আসলে আমরা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি রেফারেল সেন্টার হিসেবে তিনি তৈরি করবেন, যদিও তিনি বিদায় নিয়েছেন বা সেই প্রশাসন হয়তো এখনও আছে। তো সেক্ষেত্রে ডেঙ্গু মোকাবেলা করার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আসলে যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে গবেষণা বাড়ানো বা চিকিৎসকদের প্রশিক্ষণ, যেমন কোভিডের ক্ষেত্রে যখন সবাই ফেল করলো আমরা দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এগিয়ে এসে কিন্তু ভালো রোল প্লে করেছে, সেই সময় আপনিও ছিলেন। ডেঙ্গুর ক্ষেত্রে এমন কিছু করা যায় কিনা? না, আমরা তো উদ্যোগটা নিয়েছেন আমাদের সদ্য বিদায়ী উপাচার্য মহোদয়, উনি তো ওই ক্রাইসিসের সময় আমাদের, আপনি জানেন যে একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল আছে, এবং সুপার স্পেশালাইজড হাসপাতালে ইমিডিয়েটলি নতুন করে 45 বেডস 45টা ডেঙ্গু সেল ওপেন করা হয়, সেটা এখনও আছে। এবং ওইখানে কিন্তু মানে সিভিয়ার এবং ক্রিটিক্যাল পেশেন্টরাই কিন্তু বেশিরভাগ ভর্তি আছেন। এবং আমাদের যারা রেসিডেন্ট আছে এবং আমাদের যারা ফ্যাকাল্টি সহ অন্যরা, তারা
খুবই ওয়েল ট্রেন্ড এবং আমরা খুব ভালো ম্যানেজ করছি। আমাদের কিন্তু মানে এই পুরো সিজনে মাত্র 3টা ফ্যাটালিটি পুরো বছরে ডেঙ্গুতে। জি, মাত্র 3টা ফ্যাটালিটি, এবং সেটাও ওই হেমাটোলজির তাদের সমস্যা ছিল এবং অন্য ছিল, আইসিইউতে একজন মারা গিয়েছে আনফরচুনেটলি, বাট ভেরি লো ফ্যাটালিটি। সো আমাদের আপনাদের সব ডেঙ্গু রোগী কি আসলে সুপার স্পেশালাইজড ম্যানেজ হচ্ছে? এখন আমরা সুপার স্পেশালাইজড নিয়ে গেছি, এবং ওইটা যদি ভরপুর হয়ে যায় তখন আমরা আমাদের যে ইমার্জেন্সি আছে ওখানেও আবার 16টা বেড অ্যালোকেট করা আছে। এটা ছাড়াও আপনি জানেন যে আমাদের মেডিসিন অন্তবিভাগে এবং শিশু অন্তবিভাগেও ভর্তির সুযোগ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডাক্তার মুশতাক, আপনার কাছে জানবো যে যুগ যুগ ধরে গণমাধ্যম বলেন, বিভিন্ন সেমিনারে বা নানা জায়গাতে পরামর্শ দিয়ে এসছেন, মানে এই পরামর্শগুলো আসলে মানার প্রবণতা দেখেছেন কিনা, বা আদৌ কি আসলে আমরা মানবো কিনা, নাকি প্রকৃতি আমাদেরকে ফেভার করলে আমরা একটু ভালো থাকবো, প্রকৃতি বিরূপ ভূমিকায় থাকলে আমরা হয়তো এরকম ক্ষতিগ্রস্ত হতে থাকবো? আমরা যেমন বিষয়ের নাম দিয়েছি যে এডিসের কাছে হার, আমরা কি আসলে হার মেনেছি কিনা? দেখুন, এটা নির্ভর করে আপনি কি লক্ষ্যটা নির্ধারণ করলেন। আপনি যদি লক্ষ্যটা নেন যে ডেঙ্গির মৃত্যুটা কিন্তু আমরা মনে করি যে প্রিভেন্টেবল ডেথ, অর্থাৎ যেই মৃত্যুটা প্রতিরোধ করবার ক্ষমতা আমাদের আছে, যে আমি আর এইভাবে মৃত্যুবরণ করতে দেব না। আমি একটা লক্ষ্যমাত্রা করলাম যে আগামী বছর মৃত্যুহার এত কমাবো, তারপরের বছর এত কমাবো, তারপরের বছর একেবারে শূন্যের কোঠা নিয়ে আসবো। তাহলে যত জায়গায় যেই যা করতে হয় তা আমি করব। সবাই কিন্তু সব বিষয়ে অভিজ্ঞ হওয়ার সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু তিনি যদি লক্ষ্যটা নেন যে আমি কিছুতেই এভাবে মরতে দেব না, তাহলে যেখান থেকে যেই তথ্য তিনি পাবেন, যেই জ্ঞানটা তিনি পাবেন, সেটা তিনি কাজে লাগাবেন। যদি এটা ব্যর্থ হয় আরেকটা করতে যাবেন, অর্থাৎ যেভাবেই হোক তিনি সমস্ত দিকেই চেষ্টা করে আগাবেন। কিন্তু আমার যদি লক্ষ্য থাকে, সেই ক্ষিপ্রতা বা সেই ইচ্ছা, সেই মানসিকতা কি আসলে আমাদের কখনো আপনার চোখে পড়েছে কিনা? না, সেটা আমি যে ডেঙ্গির ক্ষেত্রে দেখছি না, যে এখনও গতানুগতিক পন্থাতেই এই ডেঙ্গির চিকিৎসা হাসপাতালগুলোকে তারা শক্তিশালী করছে, খুব ভালো, আমি এটা আপত্তি করছি না। শিক্ষকদের কি বলে চিকিৎসকদের প্রশিক্ষণও হচ্ছে, কিন্তু যেভাবে মৃত্যু কমাতে গেলে যে আমাদেরকে একটা সামাজিক অ্যাপ্রোচ দরকার, পাবলিক হেলথ অ্যাপ্রোচ যেটা বলি, যে জনস্বাস্থ্য ভিত্তিক অ্যাপ্রোচ, রোগতাত্ত্বিক অ্যাপ্রোচ বা কীটতাত্ত্বিক অ্যাপ্রোচ, সেগুলোকে এক জায়গায় করে একটা সমন্বিত নেতৃত্বে লক্ষ্য হবে মৃত্যু কমাবো, তারপরে হচ্ছে রোগী কমাবো। রোগী কমাতে সময় লাগবে আমাদের, কারণ মশা নিয়ন্ত্রণ না করলে রোগী নিয়ন্ত্রণ, রোগী কমার সংখ্যা কমানো সুদূর প্রসারী। মৃত্যুটা তো আমরা কমাতে পারি। আমরা হিসাবটা করি কি, আমি এতগুলো ডাক্তারকে ট্রেনিং দিয়েছি, আমি এতগুলো স্যালাইন রিপোর্ট দিয়েছি, আমি এতগুলো ওষুধ দিয়েছি, এতগুলো রোগীকে আমি চিকিৎসা দিয়েছি, এবং আমি এমন জায়গায় গিয়েছি। ইভেন আমি দেখলাম, মানে একজন নেতাকে এবার দেখলাম, একটি রাজনৈতিক দলের নেতা, তিনি হঠাৎ করে শুনছি যে তিনি বিভিন্ন জায়গায় অভিযান করছেন, যাচ্ছেন। পরে শুনলাম যে উনি হয়তো আগামীতে হয়তো মেয়র ক্যান্ডিডেট হবেন, এরকম শুনলাম। তখন মনে হলো যে এটা ওই রকম ব্যাপার হয়ে গেছে, যে মানে আমাকে একটু দেখানোর কোনো একটা বিষয়, যুগ যুগ ধরে মানে নেতারা যা করছেন সেটি আসলে হচ্ছে। স্যার, আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে আমি আপনার উত্তর পেয়েছি। ডাক্তার ফজলে রাব্বি, আপনার কাছে জানবো যে পলিটিক্যাল উইলই কি আসলে শেষ কথা কিনা? যদি রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করে যে না, এটিকে আমলে নিতে হবে, তবেই আসলে বাংলাদেশ নেবে, অথবা নেবে না, অথবা আমাদের ইশতেহারে স্বাস্থ্যের গুরুত্ব, আপনি বাজেট বলেন, একজন স্বাস্থ্যের লিডার নির্বাচন বলেন, সব জায়গাতে কিন্তু আমরা কিন্তু স্বাস্থ্য সব থেকে বেশি লেস প্রায়োরিটি পাচ্ছে। না, এটা তো কোনো সন্দেহ নাই। আমাদের দেশে এখনো পর্যন্ত এটা অসম্ভব নেগলেক্টেড একটা খাত, যদি আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে সাথে তুলনা করি। তবে ডেঙ্গুর ক্ষেত্রে আসলে কি সবসময় যে পলিটিক্যাল উইলের উপরে ছেড়ে দেওয়া ঠিক দরকার নাই তো। আমি মনে করি স্যার যেটা বলেছেন যে জনসম্পৃক্ততা, এই জনসম্পৃক্ততা অবশ্যই পলিটিক্যাল উইল দরকার টু যে পলিসিটা, নীতিটা ফ্রেম করার জন্য।
সাথে সাথে আসলে মানুষকেও তার নিজের স্বার্থেও তো এগিয়ে আসতে হবে। দিনের শেষে ক্ষতিটা তো ব্যক্তিগত লেভেলেই হচ্ছে। মৃত্যু না হোক, একজন জ্বর নিয়ে বাসায় না, কিন্তু আক্রান্ত, জনগণও কি আসলে সচেতন বা তিনিও কি সম্পৃক্ত হতে চায়? জনগণকে সম্পৃক্ত হতে হবে না, কিন্তু সম্পৃক্ত না তো। না, সম্পৃক্ত হচ্ছে না। এখানেই আমি বলছি যে এটা কিন্তু আপনি রাজনীতি দিয়ে সবসময় ঠিক করতে পারবেন না। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আমার নিজের ঘরটা পরিষ্কার আছে কিনা, আমার নিজের ফ্ল্যাটটা পরিষ্কার আছে কিনা, আমার বিল্ডিং পরিষ্কার আছে কিনা, আমার পাড়া পরিষ্কার আছে কিনা, সেটার উপরেও কিন্তু, এবং এটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকেও তো ইম্পর্টেন্ট। আমরা বলি না যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আপনার সবকিছু যে রাজনীতি ঠিক করে দিবে তা না। আমার নিজেকে নিজের দায়িত্বটা পালনের পর স্বাস্থ্য খাত হয়তো ঠিক করতে পারে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে মানে নীতি ঠিক করতে পারে, কিন্তু ডেঙ্গুতে নীতির সাথে অবশ্যই ব্যক্তি লেভেলের সচেতনতাও গুরুত্বপূর্ণ। স্যারের কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাই যে এই 1700 মৃত্যু কি আসলে আমাদের কাছে খুব বেশি মনে হয় না কিনা? মানে এই যে এত মানুষ গত বছর মারা গেল, 3,20,000 অফিসিয়াল সংখ্যা, মানে জনগণেরও সম্পৃক্ততার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা আছে, আর সরকারের বিভিন্ন পক্ষের তো আসলে আছে। আপনি কি মনে করেন? দেখুন, আমি আগেই বলেছি যে এই মৃত্যুটা আমি প্রতিরোধ করতে পারি, সেই মৃত্যুর সংখ্যা যত কমই হোক সবগুলোই কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। যে প্রতিরোধযোগ্য মৃত্যু আমি একটাও করতে দেব না, সেটাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত। তাহলেই আমরা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবো। রাবি ভাই, আমার কাছে মনে হয় যে চিকিৎসকদের যে প্রশিক্ষণের কথা বারবার বলা হচ্ছিল, চিকিৎসকরা কি আসলে এটা মানে অন্তত প্রান্তিকের চিকিৎসক, যেখানে আসলে ডেঙ্গু রোগী আছে কিন্তু সেবা আসলে সেভাবে পাওয়া যায় না, তাদেরকে সচেতন করার ক্ষেত্রে একটা সোসাইটি অফ মেডিসিনও কি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? না, আমার মনে হয় খুব দ্রুত এখন আমাদের ডিজিটাল ব্যবস্থাপনার সুযোগ আমরা নিতে পারি। আমরা প্রশিক্ষণ যথেষ্ট হয়েছে। আপনি যদি খুব দ্রুত অনেক মানুষকে একসাথে একই ধরনের প্রশিক্ষণ দিতে চান, তাহলে ভার্চুয়াল মিডিয়ার হেল্প নেওয়া যেতে পারে, এবং ডেঙ্গু প্রশিক্ষণে এটাই যথেষ্ট। কিন্তু একজন চিকিৎসকের স্বপ্রণোদিত হয়েও তো এগুলো আসলে জেনে নেওয়া উচিত কিনা? না, আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা ভালোই পারফর্ম করছে। শুধু গ্যাপটা হলো রেফারেলটা একটু বেশি হয়ে যাচ্ছে অনেক সময়। এটাকে আস্থার অভাব আছে। এটাকে কমিয়ে আনতে পারলে, ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারলে, সেখানে কনসালটেন্ট পুল রাখা যেতে পারে যারা নিকটস্থ হাসপাতালে, আমরা তো জানি না কোন হাসপাতালে কতটা ফ্যাসিলিটি, স্যালাইন কয়টা আছে কোন হাসপাতালে, কোথায় নাই। সো এইগুলো ব্যবস্থাপনা যদি ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনার তথ্য উপাত্ত সামনে থাকে, ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করলে, এটা সিঙ্গাপুর কিন্তু অনেক সফল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। কলকাতাতে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, কুয়ালালামপুর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই কিন্তু তারা ম্যাক্সিমাম বেনিফিটটা নিয়েছে। এখানেও সেই সুযোগ আছে। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। গণমাধ্যমের অভিজ্ঞতা থেকেও আমরা মুখস্থ বলে দিতে পারি যে কোন 10টি কাজ করলে বা কোন প্রথম সারির 5টি কাজ করলে আসলে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি সাধারণ মানুষও অনেকেই আসলে জানেন, কিন্তু এটি সরকারিভাবে বা সমন্বিতভাবে, আমরা কথায় কথায় বলি যে হয় আমলাতান্ত্রিক জটিলতা অথবা বলি সমন্বয়হীনতা, এই সব কিছুকে ছাপিয়ে এই পরিবর্তিত পট পরিবর্তনের বাংলাদেশে আমরা যদি আসলে গুরুত্ব সেভাবে না দিতে পারি, আমরা যদি সেই একই পরামর্শ খালি নিয়ে যাই, আমরা যদি কাজ না করি, তাহলে এই মৃত্যু চলতেই থাকবে। আমরা আসলে ডেঙ্গুর প্রকোপ থেকে যেমন আমরা মুক্তি পাবো না, প্রাণহানিও কমানো আসলে কোনোভাবে সম্ভব না। আমরা চাই যে নতুন বাংলাদেশে একটি প্রাণহানিও যেন আর না ঘটে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।